এই সমাজ, এই দেশ বিনির্মাণে আমাদের শ্রদ্ধেয় অগ্রজদের অবদানের কথা অস্বীকার করার কোনো সুযোগ নেই। নেই তাদেরকে এড়িয়ে চলার কোনো পথ, কারণ তারা যে আমাদের গুরুজন, পথ প্রদর্শক। আমাদের শ্রদ্ধেয় অগ্রজরা কেমন আছেন, কিভাবে কাটছে তাদের দিনগুলি, তাদের শৈশব, কৈশোর এবং যৌবনকালটাই বা কেমন ছিল, তার সব কিছু তুলে আনার চেষ্টা করা হয় অগ্রজ অনুষ্ঠানে। পাশাপাশি আমরা সমাজের নানা শ্রেণী পেশার অগ্রজের প্রতি শ্রদ্ধা জানানোর চেষ্টা করি ক্যামেরাবন্দি করতে তাদের অতীত ও বর্তমানের নানা কথা, সমাজ বিনির্মাণে তাদের অবদান, ভবিষ্যতের পরিকল্পনা, প্রতিদিনের কাজকর্ম, চালচলন, আচার আচরণ, রুচিনীতি, জীবনধারণ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া। আমাদের শ্রদ্ধেয় অগ্রজদের হতাশা, ব্যর্থতা কিংবা স্বপ্ন সাফল্যের নানা কাহিনী দিয়ে সাজানো হয় অগ্রজের প্রতিটি পর্ব। আজকের পর্বটিও সাজানো হয়েছে ঠিক তেমনি কয়েকজন অগ্রজের জীবনগাথা দিয়ে। আর অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমি রোকেয়া প্রাচী। মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, মুক্তিযোদ্ধারা আমাদের গর্ব। কোনো কোনো মুক্তিযোদ্ধা জীবন বাজি রেখে নীরবে নিভৃত যুদ্ধ করেছেন নিজের দেশের জন্য, দেশের মাটি ও মানুষের জন্য। তাদের কথা কেউই তেমন একটা জানে না। মুক্তিযোদ্ধা হয়েও তারা সাধারণ মানুষের কাতারেই থাকেন। তেমনি একজন নিভৃতচারী বীর মুক্তিযোদ্ধার কাহিনী তুলে এনেছে আমাদের অগ্রজ টিম। আমার থানায় আমাদের বাড়িটা সবচেয়ে আগে পড়েছে মুক্তিযুদ্ধের সময়। মুক্তিযুদ্ধের সময় আমার মা মারা গেছেন, কিন্তু তার চিকিৎসা করতে পারিনি আমি, বিরাট চিকিৎসা মারা গেছেন, যেহেতু বাইরে যাওয়া ছিল না। প্রথম শ্রীপুর থানায় প্রথম মুক্তিযোদ্ধা ট্রেনিং ক্যাম্প আমি করি আমার স্কুল ময়দানে। মুক্তিযুদ্ধ তো না করা ছাড়া উপায় নেই, মুক্তিযুদ্ধ আমাদের করতেই হয়েছে। আমি নিজে একজন শিক্ষক মানুষ, ওই 9 মাস রাইফেল কাঁধে করে ঘুরে বেড়াইছি। যখন বাড়ি থাকছি, যখন কলকাতায় ওখানে থেকেছি তখন এমনি থেকেছি, আবার দেশে যখন থেকেছি আমার কাঁধে একটা কালো পাঞ্জাবি আর কাঁধে রাইফেল থাকতো, আমিও বেড়াইছি। আমি নিজে কারো মারি নাই বটে, তো আমাদের লোকজন যেগুলো ছিল আমার কাছে কিছু অস্ত্র ছিল, ওই যারা যে পালায় যাচ্ছিল তাদের অস্ত্র সংগ্রহ করেছিল, করে আমার কাছে জমা দিয়েছিল অনেকগুলো অস্ত্র, কিছু রাইফেল 303 রাইফেল আর কি, একটা এসএমজি আর কি 20-30টা আমার কাছে ছিল। তাইতে কিছু দিয়ে আমরা স্থানীয় পাড়া টাড়া দিতাম যাতে লুটপাট না করে। কাজী ফয়জুর রহমান একজন নিভৃতচারী শিক্ষক, একজন অসাধারণ হয়েও অতি সাধারণ মানুষ, সব রকম মানবীয় গুণাবলী সমন্বয়ে গঠিত একজন পূর্ণাঙ্গ মানুষ, মানুষ গড়ার কারিগর। 1958 সালে মাগুরা বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষকতার মাধ্যমে তার শিক্ষক জীবন শুরু। টানা 47 বছর শিক্ষকতার পর অবসর গ্রহণ করেন প্রবীণতম এই শিক্ষানুরাগী। অবসর গ্রহণের পরপরই নতুন উদ্যমে শুরু করেন শিক্ষকতার নতুন জীবন। নিজের হাতে গড়ে তোলেন একটি শিক্ষা প্রতিষ্ঠান। ওরিয়েন্টাল সেমিনারি স্কুলটা চালাই। এটা নামটা ওরিয়েন্টাল সেমিনারি কেন দিয়েছি, এটা একটা উদ্দেশ্য ছিল প্রাচ্যের শিক্ষায় আমাদের এই অঞ্চলের উপযোগী শিক্ষা চালু করব, এটা একটা উদ্দেশ্য। আর একটা কথা হচ্ছে, ওরিয়েন্টাল সেমিনারি বলে একটা স্কুল কলকাতায় ছিল এক সময়, রবীন্দ্রনাথের জন্মের আগে হয়েছিল এটা। গৌরমোহন আঢ্য, উনি একজন পণ্ডিত লোক, উনি একটা স্কুল করেছিলেন। তার সংসার চলতে না, কী করবেন, তো উনি ইংরেজি জানতেন, তো উনি এই ভিত্তিতে একটা স্কুল করেছিলেন তার জীবিকার প্রয়োজনে। তারপর সেই স্কুলে রবীন্দ্রনাথ কয়েকদিন গিয়েছিলেন ওরিয়েন্টাল সেমিনারিতে, উনি ওই 10-15 দিন যাওয়ার পরে আর যান নেই, উনি স্কুলে পড়েন নেই তো নেই। আর তা এখানে আমি যখন দেখলাম যে কিছু নেই, আমি যখন তাহলে আমিও একটা ওরিয়েন্টাল সেমিনারি করি জীবিকার প্রয়োজনে। ঢাকা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই শিক্ষা প্রতিষ্ঠানেই কাটে তার অবসর জীবনের দিনগুলি। কাজী ফয়জুর রহমানের জন্ম 1930 সালে মাগুরা জেলার তখলপুর গ্রামের জোদ্দার কাজী পরিবারে। তার শৈশব, কৈশোর, যৌবন ও প্রৌঢ় কাটে এখানেই। মাগুরা মহকুমার শ্রীপুর থানার এই তখলপুর গ্রাম, এটা খুবই ব্যাকওয়ার্ড এলাকা ছিল। 1932-33 সালের কথা বলছি। তখন এখানে কোনো শিক্ষার আলো পৌঁছায়নি বলা যায়। শুধু আমার এক মামা 1921-এ শৈলকুপা থানার আবাইপুর স্কুলে যে এন্ট্রান্স পাস করেন, তারপরে 29 বছর আর এখানে কেউ লেখাপড়ায় তেমন কিছু হয় নাই। তার 29 বছর পরে যে 1950 সালে আমি ম্যাট্রিক পাস করি। তবে এখানে কোনো স্কুলে আমি পড়ি না, আমি পড়েছিলাম হুগলি জেলায়
ওই ফুরফুরা শরীফের কাছে একটা স্কুলে, চকতাজপুর হাই স্কুল, সেখানে পড়াশোনা করেছিলাম ম্যাট্রিক। তারপর সেখান থেকে এসে পরে ফরিদপুরে ও ঢাকায় সেন্ট গ্রেগরিয়াস কলেজে পড়াশোনা করেছি। তা যে সময় কথা বলছি 1925-36 সাল, সে সময় এই গ্রামে একটা মক্তব ছিল মাত্র, 15-20 জন ছাত্র থাকতো। সেখানে আমার লেখাপড়া শুরু হয় একটা মক্তবে। সেখানে ওই অক্ষর পরিচয় হয় বোধ হয়, তারপরে আর এখানে তেমন কিছু হয় নাই। তারপরে সে মক্তবটা বন্ধ হয়ে যায়, গ্রামের মধ্যে দৌড়াদৌড়িতে বন্ধ হয়ে যায়, আর হয় না। তারপরে সম্ভবত কিছু সময় এমনিতেই যায়। আমি এই সবই এইসব জঙ্গলা এলাকা ছিল, আমি এই জঙ্গলের ভিতরে ঘুরে ঘুরে বেড়াতাম। আপনার এই পথের পাঁচালের অপর চরিত্রের মতো আমার সঙ্গে সবসময় এই জঙ্গলে ঘুরে বেড়াতাম। এরপরে এখানে চিলগাড়ি স্কুলে আমি 3-তে ভর্তি হই। বাড়িতেই পড়াশোনা করার পরে 3-তে ওখানে ভর্তি হই। 3-4 চিলগাড়ি প্রাইমারি স্কুলে পড়ি। চিলগাড়ি প্রাইমারি স্কুলে পড়ার পরে এখানে আর কোনো স্কুল নাই। তখন এই থানায় 2টো মাত্র হাই স্কুল, একটা শ্রীপুর, একটা নাকুল। তা শ্রীপুরে যেতে হলে তখন বর্ষাকালে 18 জায়গায় সাঁতরায় পার হতে হতো, গামছা পরে সাঁতরায় পার হতে হতো। তো এই জন্য আমার পক্ষে তখন ওটা যাওয়া সম্ভব হয়নি। তখন চেষ্টা করা হয়েছিল নাকুলে পড়ার জন্য, তো নাকুলেও ঠিক থাকার তখন সুব্যবস্থা বোধহয় হয়নি। শেষে যে আমি কামারখালী স্কুলে ভর্তি হয়েছিলাম, ওখানে এক আত্মীয় বাসায় থাকতাম 5-এ। সেখানে 5, 6, 7 সেখানে পড়েছি। 8-এ ওঠার পরে সেখান থেকে কী অসুবিধা হলো সেটা আমার এখন স্মরণে নেই, বুঝিও নেই তখন। তারপরে আমি চলে যাই হুগলি জেলায় সেই চকতাজপুর হাই স্কুলে। এটা ফুরফুরা শরীফের কাছে 2 মাইলের ভিতর। সেন্ট গ্রেগরিয়াস কলেজ, যেটা এখন হয়েছে নটরডেম কলেজ, ওই কলেজে আমি ভর্তি হলাম। সেখান থেকে পড়াশোনা করার পরে পাশ করলাম, 1950 সালে বিএ পাশ করলাম। শেষ জীবনটা কাটাচ্ছেন ঢাকা এবং মাগুরায়। তার জীবনে আর তেমন কিছুই চাওয়া পাওয়ার নেই। শিক্ষক হিসেবেই কাটাতে চান জীবনের বাকি সময়টা। আমার ভিতরে কোনো গ্লানি নাই, কোনো কষ্টবোধ নাই, কোনো অভাববোধও নাই। আমি প্রথমেই বলেছিলাম আমি আউট অ্যান্ড আউটে টিচার, আউট অ্যান্ড আউটে স্কুল টিচার, উপর লেভেলের টিচার না, আউট অ্যান্ড আউটে স্কুল টিচার, দ্যাট ইন ভিলেজ, শহরের স্কুলেও না, গ্রামের স্কুলের পুরোপুরি একজন শিক্ষক ছিলাম। আমি আমার স্কুলে আমার 4 ছেলে মেয়ে পড়াশোনা করেছে। তা সেই সময় তারা স্কুলে পড়তো বটে, কিন্তু তারা ক্লাস 9-এ ওঠার আগ পর্যন্ত আমি জানতাম না যে তারা কে কোন ক্লাসে পড়ে। আমার এক ছোটো ভাই তাদের বইটাই কিনে দিত, আমি দেখি নেই। আমি কোনোদিন আমার ছেলেদের আলাদা করে কোনো চিন্তা করি নেই। স্কুলে পড়তো, তারা পড়তো এই। কিন্তু ক্লাস 9-এ উঠলে যখন আমি 9-এ আমি ইংরেজি ক্লাসটা নিতাম, তখন দেখছি ওরা বসে আছে, তখন বুঝতাম যে ও এখন 9-এ পড়ে। তার আগে আমি জানতাম না যে এরা কে কোন ক্লাসে পড়ে। আমি এরকম জীবন কাটিয়েছি, কোনো অন্যায়ের সঙ্গে কোনো আমি আপোষ করি নাই, প্রতিবাদ করেছি, প্রতিরোধ করতে না পারলেও প্রতিবাদ করেছি। তারপরে আবার কিছু কষ্ট হয়েছে, হ্যারাসমেন্ট হয়েছে কিছু, তা সেটা আমি নিচ্ছি। স্কুলের ছেলেদের দিয়ে আমি কায়িক শ্রম করাতাম, এরা করেছে কায়িক শ্রম করাতাম। বড় মাঠ ছিল সামনে, কিন্তু মাঠে কোনো জায়গায় একটা পাতাও পড়া থাকতো না। ল্যাট্রিনগুলি ইউরিনালগুলো ধোয়া হতো, ওই ছেলেরাই ধুতো। মাঠটা ছেলেরা মেয়েরাই পরিষ্কার করতো প্রত্যেকদিন সকালে। তারপরে স্কুলে একটা নিউজ বোর্ড ছিল, ওই ছেলে মেয়েরাই একটু, রেডিও তো তখন ছিল, এত টিভি ছিল না, খবর শুনে সবরা এসে একটা সাংবাদিক একটা সংবাদ একটা গোষ্ঠী ছিল, 9-10-এর ছেলে 6-7 দিয়ে নিয়ে তা একটা সংবাদ তৈরি করে এসে বোর্ডে রোজ লিখে দিত যে রোজকে খবরটা ওখানে দেখেই বোঝা যেত যে খবরই। বাথরুমগুলো ল্যাট্রিনগুলো ধুতো, বাথরুমগুলো পরিষ্কার করতো, ক্লাস ঘরগুলো তো মোটামুটি ঠিকই ছিল, গ্রামের সাধারণ ঘর এইভাবে ছিল। তো এখন সেটা সেভাবে রক্ষিত, সেই নিউজটা লেখার নিয়ম চালু আছে দেখলাম, তা খুব বেগারিভাবে আর কি, কেয়ারফুলি করা হয় না, তা করা হয়। আর মাঠে একটা ফুল বাগান টাগান ছিল, আমি একটা নার্সারি করেছিলাম একসময় ছেলেদের দিয়ে, সেগুলো ছিল। সে নিয়মগুলো এখনও আছে, তা ঠিক তেমনভাবে পরিচিত হচ্ছে না। এই ঠিক যেমন মানে ছিল তেমন এখন আর নাই। কাজী ফয়জুর রহমানের জীবনটা অতি সাধারণ। আধুনিকতার এতটুকু ছোঁয়া লাগেনি তার জীবনে। তারপরও তার জীবনটা হাসি আনন্দে ভরা। জীবনটাকে উপভোগও করেছেন জীবনের মতোই। একজন সমাজ ও রাজনীতি সচেতন মানুষ হিসেবে বেশ নামডাক আছে প্রবীণ এই মানুষটির।
আত্মীয় স্বজন আছে, তাদের বাসায় অনুষ্ঠান যদি হয় আমি যাই না কোথাও, এখানে বসে থেকে কাগজ সাজ একটু পড়ি, ওইটা একটু পড়ি, এটা সেটা পড়ি। এই এখন এই বাংলা পিডিয়া পড়ছি, বাংলা পিডিয়াটা হচ্ছে এই সবগুলো পরপর সব দেখলাম, এই নবম অংশটা এখন পড়ছি। কাগজও একটু একটু পড়ি, তো কাগজ পড়ি, টিভি দেখি না। টিভি দেখে হয় কি, যারা দেশ চালাচ্ছেন তাদের প্রতি একটা অভক্তির সঞ্চার হয় আমার ভিতর, সেজন্য টিভিও দেখি না। এখন চলছে একটা না মানার যুগ, না মানার যুগ। আমি নিজেই সব বুঝি, আপনাদের আর কারোর কথা আমি মানি না, আমি যা বুঝি এটাই খুব ভালো। আর আমি যে যুগের মানুষ, সেটা ছিল মানার যুগ। তখন লোককে মেনে চলতে চেষ্টা করত, একজন একটা কথা বললে সে শুনতো তারপরে। এবং তখন যেহেতু ওই ব্রিটিশকে মানতো, জমিদারদের মানতে মানতে সবাইকে সালাম দেওয়া, সবাইকে মানা, পীর সাহেবকে মানতো, এই মানতে তখন একটা মানা একটা প্রবণতা ছিল, সহজে বিরোধিতা কেউ করতো না। তখনকার সময় মানার একটা সময় ছিল, অনেক বড় বড়, যেমন যে ব্রাহ্মণ বালককেও অব্রাহ্মণ বয়স্ক লোকও প্রণাম করত। ওই যে একটা মানার কালচার ছিল, সে আগের দিনটা ছিল মানার, সবাই সবাইকে একটু মেনে চলতো। সমাজে প্রধান বা মাতব্বর বলে কথা ছিল গ্রামাঞ্চলে, এটা একটা পরিবার, একটা গোষ্ঠীর একটা হেড থাকতো। গোষ্ঠীর ফাদারকে একটা পরিবারের যে পিতা বা বাবা, আব্বা, বাবা যাই বলি, তাদেরকে তার ছেলেরা মেনে চলতে চেষ্টা করত। কিন্তু এ যুগে হয়েছে কি, বাবা তো সেকালের লোক, লেখাপড়া জানে না, কিংবা প্রাইমারি পড়া, কিন্তু ছেলে তো ইউনিভার্সিটিতে পড়ে, ইউনিভার্সিটিতে পাস করেছে, কিংবা বিএডে পড়েছে, বা মেডিকেলে ডাক্তার হয়ে গেছে। কিন্তু যে ডাক্তার হয়েছে তার 25 বছর জীবনে সে ডাক্তারি সায়েন্স বিজ্ঞানটা পড়েছে, আর ইন্টারমিডিয়েট পর্যন্ত সায়েন্স পড়েছে, ম্যাট্রিক পড়েছে, কিন্তু আর অনেক কিছু কিন্তু সে দেখে নাই। কিন্তু তার বাবা 55-60 বছর বয়সের লোক, সে কিন্তু তার চারপাশে অনেক কিছু দেখেছে। তার একাডেমিক শিক্ষা নেই, সে ক্লাস 5 পাস বা 3 পাস বা পাসই না, এমন হতে পারে, কিন্তু তার জীবন অভিজ্ঞতা কিন্তু অনেক, জীবন অভিজ্ঞতা অনেক। তা সেইটাকে কিন্তু আজকাল ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা ম্যাট্রিক পাস ছেলে বা ম্যাজিস্ট্রেট ছেলে সেই বাপকে আর গুরুত্ব দিতে চায় না, যেহেতু সে তো পাস না পাস করা লোকের ছেলে, না পাস করা ছেলে, সে অনেক পাস করেছে, সে আর এই না পাস করা বাপকে মানতে চায় না। এই যুগটাই যেন আমার মনে হয় না মানার যুগ। প্রিয় দর্শক, অনুষ্ঠানের পর্যায়ে আমরা একটা বিরতি নেব, ফিরে এসে আবার অগ্রজ এবং তাদের জীবনের নানা কথা। অগ্রজরা আমাদের অতি কাছের মানুষ। জীবন যৌবন বিসর্জন দিয়ে তারা আমাদের জন্য তৈরি করেছেন সুন্দর এই দেশ, গড়ে তুলেছেন এই সমাজ। তাদের অবদানের কথা আমরা কোনোদিনও ভুলতে পারবো না তাদেরকে ছেড়ে এই সমাজে টিকে থাকতে। কারণ নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে বাস্তব জীবন থেকে অর্জন করা হাজারো টক মিষ্টি অভিজ্ঞতার আলোকে আলোকিত তাদের জীবন। কাজী ফয়জুর রহমান একসময় সাংবাদিকতা করতেন। সাহিত্য চর্চা ও লেখালেখির কাজটাও চলত পাশাপাশি। তার জীবনাচরণে দেখা যায় এর প্রচণ্ড প্রভাব। বইয়ের প্রতি প্রচণ্ড আগ্রহ তার সাহিত্যানুরাগীর বহিঃপ্রকাশ। কাজী ফয়জুর রহমানের 2 ছেলে ও 2 মেয়ে। বড় ছেলে লেফটেন্যান্ট কর্নেল রবি শহীদ হন বিডিআর বিদ্রোহে। সেই ছেলে হারানোর বেদনা সারাক্ষণ তাকে ভাবায়, কাঁদায়। দুই ছেলে 2 মেয়ে। তো বড় ছেলে ছিল, সে আর্মিতে চাকরি করতো, সে মারা গেল। ওই যে বিডিআর সে 57 জন মারা গেলেন অফিসার, তার ভিতর সে একজন মারা গেল। কাজী ফয়জুর রহমান একজন সামাজিক মানুষ। সমাজের সবার সাথে মিলেমিশে চলেন সদা হাস্যোজ্জ্বল এই মানুষটি। তিনি একসময় তার গ্রামে গড়ে তুলেছিলেন স্বনির্ভর আন্দোলন। স্বনির্ভর আন্দোলন, ওই মাহবুব আলম চাষি ছিলেন এর উনি আমাদের ওখানে গেছেন। আমি গ্রামে দিকে